হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা ঘটনা বিভিন্ন জায়গাতে ভাইরাল হয়েছে। সেটা হলো ইউটিউব বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন পেজে আজকে কয়েকদিন ধরে ঘটনাটা দেখতেছি আমরা। সেটা হলো একজন ওয়াইফ, তার হাজবেন্ড খুবই অসুস্থ ছিল, তিনি তাকে নিজের কিডনিটা দান করেছেন। এতটাই অসুস্থ ছিল, ওনার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তো এখন সে ঘাতক হাজবেন্ড ওনার সাথে যেটা করছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, আশা করি সবাই অবগত এটা। তো সেটা নিয়ে আজকে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে এই ভিডিওটা বানাতে বসলাম যে ওই আপুটাকে খুব কান্না করতে দেখলাম, কয়েকটা পেজের ভিতরে, কয়েকটা ভিডিওর ভিতরে অনেক কান্না করতেছে উনি। তা আসলে আমারও খুব খারাপ লাগতেছে ভিডিওটা যখন বানাতে বসলাম। কি বলবো, আসলে এদের মতো ঘাতকগুলা সম্বন্ধে কিছু বলতেও রুচিতে বাঁধে। তারপরও দু একটা কথা বলি ওই আপুকে উদ্দেশ্য করে। তো ভিউয়ার্স, আমার পুরো ভিডিওটি আপনারা না টেনেই দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। সংসার মানেই ভালোবাসা, যত্ন আর বোঝাপড়া, একটা চমৎকার জগৎ। সেখানে একজন স্ত্রী শুধু একজন সঙ্গী নয়, তিনি হয়ে ওঠেন পরিবারের প্রাণ, সন্তানদের অভিভাবক এবং স্বামীর পরম যত্নশীল একজন সাথী। সংসারে একজন স্ত্রী নিজেকে বিলিয়ে দেয়, তেমনই একটি গল্প ৩৫ বছর বয়সী নারী উম্মে শাহিদে না টুনির, যিনি নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন। শোনা যাক তার জীবনের সেই গল্প। তবে সেই স্বামী সুস্থ হয়ে উল্টা পরকীয়া ও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। খুবই নেক্কারজনক ঘটনা। আমাদের পরিবার পরিজনকে এই পরকীয়া আজকে খেয়ে নিয়েছে। সমাজটা যেন দূষিত হয়ে গেছে, চারপাশে শুধু পরকীয়া। যে যার মতো পাচ্ছে, যার সাথে চলে যাচ্ছে। সব কিছু আমরা আজকে মিডিয়াতে, যে কোনো মিডিয়া বলেন, আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানেই যাবেন দেখবেন চলে গেছে নাই বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের সাথে, ভাসুর নিয়ে গেছে ছোট ভাইয়ের বউকে, এমনটি প্রতিনিয়ত করতেছে। এখন এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন, শুধু তাই নয়, বরং স্ত্রীকে মারধরও করতেন তিনি। বাড়ি থেকে বের করে দিয়ে প্রেমিকার সঙ্গে তিনি বসবাস করতেছেন। কি ধরনের ঘাতক আর কি ধরনের খারাপ হলে নিজের স্ত্রীর দেওয়া কিডনি নিয়ে আরেকটা মেয়ের সঙ্গে সে বসবাস করছেন, তাকে নিয়ে কি কথা বলবেন? এটা, এই ঘটনাটা সাভারের কলমা এলাকায় এবং অমানবিক একটা ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আমাদের পুরো যে যোগাযোগ মাধ্যম, সেটা খুবই একটা তোলপাড় হচ্ছে যোগাযোগ মাধ্যমে। এদিকে টুনির স্বামী যখন অসুস্থ হয়, এদিকে টুনির স্বামী তারেকের চিকিৎসা শুরু হয় ভারতে। পরিকল্পনা মাফিকভাবে চিকিৎসাটা হচ্ছিল। কয়েক বছর পর চিকিৎসকরা জানান, রোগীকে বাঁচাতে হলে অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে, এমনটি জানালেন টুনিকে। তখন স্ত্রী টুনি এগিয়ে আসেন। নিজের কিডনি দিয়ে তিনি স্বামীকে প্রাণে বাঁচান। টুনি ভেবেছিলেন এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটবে। একটু খেয়াল করবেন এই দিকটা। এবার হয়তো তার কষ্টের জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু তারেকের এমন কর্মকাণ্ড বিষয়টিকে ভুল প্রমাণ করেছে। সুস্থ হয়ে পরকীয়া জড়িয়ে পড়েন তারেক। ডিভোর্সি এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়েন। পাশাপাশি অনলাইন জুয়ায়ও নেশা পেয়ে বসে তাকে। যে স্ত্রীর কারণে নতুন জীবন তিনি ফিরে পেলেন, একসময় তাকে মারধর করতে শুরু করেন। এক পর্যায়ে মারধর করে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে পরকীয়া প্রেমিকার সঙ্গে গিয়ে ওঠেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৬ সালে পারিবারিকভাবে কলেজ পড়ুয়া তরুণী উম্মে শাহিদিনা টুনির সঙ্গে মালয়েশিয়া প্রবাসী তারেকের বিয়ে হয়। বিয়ের ১ বছর পরে তারেক ও টুনির সংসার আলো করে একটি পুত্র সন্তান আসে। ছেলের নাম রাখেন আজমাইন দ্বীপ। সবকিছু ঠিকঠাক চলছিল দুজনের জীবনে। পাড়া প্রতিবেশী তাকে অনেক সতর্ক করেছে, কিন্তু সে বলল, আমি ভাবতাম তিনি কখনো আমার সাথে মিথ্যা বলেন না। তবে আমার পরিবারের মানুষ ধাপে ধাপে আমাকে সতর্ক করেছিল। কারো কথায় আমি কান দেইনি, কারণ তাকে আমি অনেক বিশ্বাস করতাম। বরং তারেকের কথা অনেক সময় পরিবারের মানুষদের সঙ্গে আমার খারাপ আচরণ হয়েছিল, অথচ সেই মানুষটা আজ আমার সব কেড়ে নিল। তাকে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
এদিকে টুনি জানালো, চিকিৎসকেরা নানাভাবে সতর্ক করেছেন আমাকে। তিনি আরো বলেন, আমি জানি সুস্থভাবে হয়তো বেশি দিন আর বাঁচতে পারবো না, তবুও সেই মানুষটার কষ্ট কখনো নিজের চোখে দেখতে পারতাম না, যার জন্য সব কিছু ত্যাগ করেছি। সে কিনা আমাকে এভাবে ঠকালো, আমার পেটে অপারেশনের জায়গাতে লাথি মারলো। আমি চাই না আমার মতো পরিণতি আর কোনো মেয়ের হোক, আর কোনো মেয়ে যেন ভালোবাসার অন্ধ হয়ে নিজের জীবনকে এমন অন্ধকারে না ঠেলে দেয়। অবশ্যই একটা পয়েন্টের কথা। এখন আমরা আসি টুনির ভুলটা কোন জায়গায়। টুনি হাজবেন্ড কিডনি পাওয়ার পর যখন সাথে সাথে ওই মেয়েটার কাছে চলে গেল, আপনারা খেয়াল করবেন টুনির হাজবেন্ড কিন্তু এখন মেয়েটার সাথে সম্পর্ক না। সে আগেই জানিয়েছিল মাঝে মধ্যে সে চিকিৎসার জন্য শ্যামলীতে আসলে ওই মেয়ের সাথে সে মেলামেশা করত, অনেকটা উনি টেরও পেয়েছিলেন, এমনটা সে জানিয়েছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সে জানতে পেরেছে যে তার হাজবেন্ডের একটা মেয়ের সাথে পরকীয়া আছে, প্লাস তাকে অনেকে সতর্কও করেছিল সে অনলাইন জুয়া খেলে বা অনলাইন জুয়ায় সে অভ্যস্ত। দেখেন, আপনি যখন কোনো খারাপ কাজ করবেন, খারাপ কিছু করবেন, আপনি হয়তো ভাবতেছেন আমার বউ হয়তো জানতেছে না আমি তাকে ঠকাইতেছি, বা পার্শ্ববর্তী কেউ জানতেছে না। আসলে সবাই কম আর বেশি জিনিসটা জানতে পারে, হয়তো বা কেউ বলতে যায় না, কেউ কারো ফ্যামিলি নিয়ে কথা বলতে যায় না। তো টুনিকে এভাবে সবাই সতর্ক করেছিল, কিন্তু টুনি এসব কথা কর্ণপাত করেনি। তাহলে আমরা কি বুঝতেছি, টুনি কিন্তু আগ থেকে জানতো তার হাজবেন্ড কিছুটা এসব জিনিসে আসক্ত। জানার পরও কি টুনির উচিত হয়েছে তাকে তার কিডনিটা দান করা? সে কি টুনির কিডনির যোগ্য ছিল? আমরা উপরওয়ালাকে যে কোনো ব্যাপারে দোষ দিয়ে থাকি, এই কাজটা উপরওয়ালা আমাদের জন্য কেন করলো, কিন্তু না, আমরা উপরওয়ালাকে কেন দোষ দিব? উপরওয়ালা যা জানে আমরা তা জানি না। তিনি আমাদের জন্য অনেক বড় পরিকল্পনাকারী, আমাদের জীবনের ভালোটাই উনি করেন। আপনারা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, টুনির হাজবেন্ডের দুইটা কিডনি কিন্তু মহান পাক রাব্বুল আলামিন আগ থেকে ড্যামেজ করে দিয়েছে। উনি আগ থেকে জানতো এই বিশ্বাসঘাতকটার চরিত্র ভালো না, সে গোপনে তাকে ঠকিয়ে যাচ্ছে তার স্ত্রীকে, এমনকি পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটাবে যেটা তার জন্য আরো খারাপ, সেটা ভেবে মহান পাক রাব্বুল আলামিন আগ থেকে তার দুইটা কিডনি ড্যামেজ করে দিয়েছে, যেটা টুনির জন্য সবচেয়ে ভালো। টুনি যেন কোনো কষ্ট না পায়। আজকে যদি এই বিশ্বাসঘাতকটা মারা যাইতো, টুনি এতটা কষ্ট পাইতো না। কিন্তু মারা না গিয়ে সে যে কাজটা করছে, সারা জীবনের জন্য টুনিকে মেরে গেছে, এবং তার সন্তানের গায়ে যে সিলটা সে লাগাই গেছে বা যে জিনিসটা সে লাগাই দিছে, যে ময়লাটা, যে সারাটা জীবনে ছেলেটাকে সবাই বলবে যে তোর বাবা একদম চরিত্রহীন লম্পট, সে তোর মায়ের কিডনি নিয়ে আর একটা মহিলার সাথে চলে গেছে। এটা যুগ যুগ জনম জনম এটা ইউটিউবের মধ্যে থেকে যাবে, ফেসবুকের মধ্যে থেকে যাবে। দেখেন সে বাচ্চাটার সাথে কি করেছে। আজকে যদি টুনির হাজবেন্ড মারা যাইতো, কিন্তু এটা কেউ জানতো কেউ জানতো না, সে অসুস্থ, সে মারা গেছে, এটা টুনিও মেনে নিত যে আমার হাজবেন্ড মারা গেছে, সে অসুস্থ ছিল। এখানে তার কার সাথে পরকীয়া ছিল, কার সাথে কি ছিল, সেটা হয়তো টুনি একটু জানতে পারতো, কিন্তু বাট এতটুকু জানাজানি হইতো না। তাহলে আল্লাহ পাক কি টুনির জন্য এই জিনিসটা ভালো করেনি যে তার কিডনি দুটো ড্যামেজ করে দিয়েছিল? কিন্তু দেখেন আমরা কি করি, আমরা ভুল করি। টুনি সব কিছু জেনে শুনে অন্ধের মতো ভালোবাসছে এই বেমানটাকে, অন্ধের মতো ভালোবেসে তার কিডনিটা তাকে সে দান করেছে। কিন্তু সে জানতো তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু ওই যে অন্ধ ভালোবাসা, যে আমার হাজবেন্ড কোথাও যাবে না, এটা তার একটা মনের ভুয়া সান্ত্বনা ছিল। যেমন মরুভূমিতে যখন মানুষ হারায় যায়, তখন কিন্তু মানুষ সবসময় পানি খুঁজে, এখানেই পানি আছে, এখানেই পানি আছে। আসলে না, মরুভূমিতে কখনো পানি হয় না, এটা হলো একটা মরিচিকা। তো ও ভাবছে কি আমার হাজবেন্ড খুব ভালো, আমার হাজবেন্ড এটা করবে না, কিন্তু ওর হাজবেন্ড সেটাই করেছে। একজন বিশ্বাসঘাতকে যেটা করা দরকার সেটাই করেছে ওর সাথে। তো আসলে ওর সতর্ক হওয়া উচিত ছিল। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা একেবারেই ঠিক না। একজনকে আপনি ভালোবাসতেছেন, তাকে যাচাই করা দরকার, লোকটা কেমন। আমি দেখতেছি যে একটা মেয়ের সাথে পরকীয়া করতেছে, আরে বিশ্বাসঘাতক তো রং পাল্টায়। এরা যদি বলে আমি ভালো হয়ে গেছি, আমি আর করবো না, না, কখনো বিশ্বাস করবেন না। এরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আপনার কাছে যদি কোনো স্বার্থপর লোক আবার ফিরে আসে, ভাববেন সে কোনো স্বার্থর জন্য আসছে, আপনাকে ভালোবাসার জন্য আসে নাই, তার কোনো স্বার্থ এখানে বাড়ছিল, সেটার জন্য আসছে। এরা একমাত্র স্বার্থ, আর একেবারে বৃদ্ধ হয়ে গেলে কোথাও যাইবার জায়গা নাই, তখন তারা পৌঁছেনি। একেবারে এটা রিয়েল কথা। আমি জানি ছেলেরা হয়তো আমার এই ভিডিও দেখলে আমাকে খারাপ বলতে পারেন যে আপা আপনি ছেলের বিপক্ষে কথা বলতেছেন। না রে ভাই, আমি ছেলে মেয়ে লিঙ্গ
বুঝাইয়ে কথা বলতেছি না, আমি একজন গাদ্দারকে নিয়ে কথা বলতেছি, একজন বিশ্বাসঘাতককে নিয়ে কথা বলতেছি, যার কোনো লিঙ্গ হয় না, সে যেই হোক। আমি এরকম মেয়েও আছে, তার বেলায় বলতেছি, বিশ্বাসঘাতক ছেলে হোক আর মেয়ে হোক। তো আমি টুনির আপুর বেলায় এটাই বলতেছি, ওনার সবচেয়ে বড় ভুল ছিল এটা। উনি যদি বলে আমার হাজবেন্ড খারাপ ছিল আমি জানতাম না, এটা ভুল কথা। অবশ্যই উনি জানতো, কারো হাজবেন্ড খারাপ হলে কেউ জানা না, এটা ভুল কথা। কিছু না কিছু সে জানতো, কিছু না কিছু জানার লোককে সে কিভাবে কিডনি ডোনেট করে, তার এটাই জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। বিধাতার হিসাব ঠিকই ছিল, বিধাতাটাকে ঠিকই উঠাই নিতে চাইছিল যে এই মেয়েটার জীবন সে একদম শেষ করে দিবে, এটা বিধাতা ঠিকই বুঝতে পারছে। আর বুঝতে পারি তার 2টা কিডনি সে নিয়ে গেছে। কিন্তু ওই যে আমরা খারাপ মানুষগুলোর জন্য আল্লাহর কাছে হাত উঠাই, আল্লাহ তাদেরকে ভালো করে তো। আল্লাহ কি করবে? আল্লাহ তো বলছে যে কি আমি তোমাকে আগুন দিয়েছি সেটা থেকে বাইচা চলো, আমি তোমাকে পানি দিয়েছি সেখান থেকে বাইচা চলো, সাপ দিয়েছি সেখান থেকে বাইচা চলো। আল্লাহ তো আপনাকে বলে নাই ওগুলোর মধ্যে হাত দিয়ে বলতে যে আমার কামড়ায় নাকি দেখি, এরকম কিছু আল্লাহ বলে নাই। আমরা আল্লাহকে শুধু শুধু দোষ দিয়ে থাকি। তো এই জন্য বলবো, আমি টুনি আপুকে দোষারোপ করছি না, সে তার হাজবেন্ডকে বলছে আমার অক্সিজেন। তাহলে একটা মানুষ তার হাজবেন্ডকে অক্সিজেন বললে সেখানে কি বোঝানো হয়? আশা করি যারা সঠিক ভালোবাসা সম্বন্ধে বোঝেন তারা এটুকু বুঝতে পেরেছেন। কেউ যদি কাউকে অক্সিজেন বলতে পারে তাহলে সেখানে কি আর এটা নতুন করে বুঝাইতে হবে না। তাহলে ওই মানুষটা কতটুকু কষ্ট পাইছে, তার উপর সে অসুস্থ, তাকে কিডনিটা সে দিয়েছে, এখনো সে সুস্থই হয় নাই। এই ধরনের লোক এর কি বিচার হওয়া উচিত? আমাদের দেশে আইনে আমি ছেলেদেরকেও জিজ্ঞাসা করবো, আপনারাই বলেন ভাই, আপনাদের কাছে প্রশ্ন, এই লোকটার কি বিচার হওয়া উচিত? এখন কোন কোন ছেলে চান এই লোকটার বিচার হোক? আমি এই ছেলেদের কাছে এটার বিচারটা দিলাম যে আপনারা তো কারো না কারো ভাই। আজকে যদি এই ঘটনাটা আপনার কোনো বোনের সাথে হইতো তাহলে কেমন লাগতো আপনার কাছে? আপনারা কি বিচার চান এই বেমানটা? যে বউয়ের কিডনি নিয়ে তোর যদি মনের ভিতরে এমনই থাকতো, তোর বলি দিতি, তুই ওর কিডনি নিয়ে ওর কাছে যাওয়ার কি কাছে? আর যার কাছে গেছো তার থেকে 2টা কিডনি নিয়ে নে, বলে আমারে 2টা কিডনি দিয়ে দাও, আমি তো তোমার ভালোবাসি, দেখবি ঝাড়ু দিয়ে পিটানি দিব, তোরে ঝাড়ু দিয়ে 2টা পিটানি দিব, কিডনি দেওয়া তো দূরে থাক। আমি টুনি আপুর উদ্দেশ্যে এটুকু বলবো, আপনি মন খারাপ করবেন না, আল্লাহর উপর বিচারটা ছেড়ে দেন। দেখবেন আজ হোক কাল হোক ওই মহিলা তার কিডনি হার্ট সব খুলে নিয়ে যাবে, রাস্তার মতো কঙ্কালটা পড়ে থাকবে, কেউ না চিনলেও আপনি চিনবেন। একটু ধৈর্য ধরেন, আল্লাহর প্রতি ধৈর্য ধরে থাকেন, দেখবেন ওই বেঈমানটার বিচার একদিন এই মাটিতেই হবে। দেখিয়েন, আল্লাহ কখনো মানুষকে ছাড়তে ছেড়ে দেয় না, এটা সবসময় মনে রাখবেন। সে হয়তো বাংলাদেশের বিচার বা কোনো বিচার থেকে সে হয়তো বেঁচে যাবে, কিন্তু আল্লাহর বিচার থেকে সে বাঁচবে না, এটা সবসময় মনে রাখবেন। আমি জানি আপনার কাছে অনেক কষ্ট লাগতেছে, আপনার একটা ভিডিও দেখলাম, আপনি অনেক কান্নাকাটি করতেছেন। আমি দর্শক আপনাদেরকেও একটু ভিডিওটা দেখাবো যে আপু কীভাবে কান্না করতেছে, ওনার অনেক কষ্ট লাগতেছে। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমারও অনেক কষ্ট লাগতেছে, আমিও একটা মেয়ে। আর মেয়ে ছেলে এখানে কোনো কথা না, গাদ্দার খারাপ মানুষের যেই হোক তার জন্য সবারই কষ্ট লাগে, ভালো মানুষের জন্য সবারই কষ্ট লাগে। তো আমি এই জন্য আজকে যতগুলা মিডিয়াতে ঢুকলাম সবগুলাতে ওনাকে নিয়ে কথা হচ্ছিল, সবাই ওনাকে নিয়ে কথা বলছিল। আমরা সবাই চাই ওই লোকটার কঠিন বিচার হোক। এই ধরনের লোকগুলোর কঠিন বিচার বাংলাদেশে হওয়া দরকার, যারা তাদের বউয়ের সাথে, অনেকেই দেখবেন আপনার অনেক ভালো ঘরের চুপচাপেরা কিছু বলতে পারে না, এই আপনার আদালতে যেতে পারে না, কোথাও যেতে পারে না, মান সম্মানের ভয়। কিন্তু এদের বিচার হওয়া দরকার। এরা এইভাবে বইয়ের সাথে যেসব কাজগুলি করে, এদের বাংলাদেশে কঠিন বিচারের একটা ব্যবস্থা করা দরকার। তো শুনি, আমরা এখন ওনার মুখে কিছু কথা শুনবো। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বলল, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। নাম প্রকাশে অনিচ্ছুক তারেক টুনির এক প্রতিবেশী ঢাকা পোস্টকে বলেন, বিয়ের থেকে দেখছি টুনি আপা তার স্বামীর জন্য অনেক পাগল, অনেক ভালো মানুষ ছিলেন টুনি আপু। তার স্বামীর জন্য সে কি করে নাই আমরা অনেকেই জানি এলাকার। দেখুন, এলাকার মানুষজন পর্যন্ত তার সম্বন্ধে ভালো বলতেছে। যে ভালো তাকে সবাই ভালো বলে, যে মন্দ তাকে সবাই মন্দ বলে। সাভারের কলমাই এলাকায় এমন অমানবিক ও হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। অকৃতজ্ঞ স্বামী
তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন টুনি। তারেক গ্রেপ্তার হলেও বর্তমানে জামিনে আছেন। বিয়ের 2 বছরের মাথায় দুঃসংবাদ পান টুনি। টুনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের 2টি কিডনির পায়ে অচল। তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালিসিস করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। অথচ তার মাত্র 1 বছর আগেই সন্তানের মা হয়েছেন টুনি। সংসার জীবনে সবে 2 বছর পার হয়েছে। এমন সময় এই দুঃসংবাদ তার জীবনের সবকিছু লন্ডভন্ড করে দেয়। তবে ভালোবাসার বাঁধন বড়ই শক্ত। টুনি স্বামীর হাত শক্ত করে ধরেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে গত 2 ফেব্রুয়ারি স্বামীর নির্যাতন সইতে না পেরে সাওয়ার থানায় গিয়ে তারেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টুনি। কিন্তু এরপরে আবারও নিজের খোলস পাল্টে ফেলেন দ্রুত তারেক। টুনিকে বুঝিয়ে একদিন পরে 4 ফেব্রুয়ারি থানার মুচলেকা দিয়ে সে অভিযোগ তুলে ফেলেন তিনি। দেখেন কতটা শয়তান। বাড়িতে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর এবার নির্যাতনের পরিমাণ আরো বেড়ে যায় তারেকের। এক পর্যায়ে পান নিয়ে পালিয়ে নিজের বাবার বাড়িতে উঠেন টুনি। এরপর 22 এপ্রিল তারেকের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন। 24 এপ্রিল সেই মামলায় তারেক গ্রেপ্তার হন। গত 4 জুন 1 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি। জামিনে মুক্ত হয়ে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে উঠেন তারেক। সেখান থেকে স্ত্রী চাপ দেন ডিভোর্স দিয়ে বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। এই প্রসঙ্গে টুনি বলেন, আমার স্বামীকে আমি সবসময় ফেরেস্তার মতো মনে করতাম। ভাবতাম তিনি কখনো আমার সাথে মিথ্যে বলেন। জিনিসটা ঠিক না। অন্ধবিশ্বাস মানুষকে সবচেয়ে বেশি ঠকায়। এদিকে টুনি জানালেন, স্ত্রীর কাছ থেকে কিডনি পেয়ে নিজের খোলস পাল্টে ফেলেন তারেক। এরপর বের হয়ে আসতে থাকে তার ভয়ঙ্কর রূপ। শুরু করেন টুনির উপর নির্যাতন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে টুনি কেঁদে বলেন, তারেককে কিডনি দেওয়ার পর আমার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে চলে যায়। 7 দিন আইসিইউতে রাখা হয়। আইসিইউ থেকে কেবিনে নিয়ে আসার পর যেন এক অন্য তারেককে আবিষ্কার করলাম, যে মানুষটার জন্য আমার সবকিছু ত্যাগ করেছি, নিজের জীবন দিয়ে হলো তাকে বাঁচাতে চেয়েছি, সে কিনা কিডনি পেয়ে সুস্থ হয়ে হাসপাতালে আমার সঙ্গে চিৎকার করতে শুরু করলো, মারতে উদ্যোগ হলো। আমার এক খালা কেন অপারেশনের আগে টাকা পাঠাতে দেরি করছিল এমনটা বলে চিল্লাচিল্লি করলো। সেদিন তারেককে এমন কর্মকাণ্ড দেখে হাসপাতালের চিকিৎসকরা অবাক হন। টুনির ভাষ্য, এরপর আমাদের দুজনকে সেই চিকিৎসক তার চেম্বারের দিকে নেন এবং অপারেশনটা করছিলেন তিনি তারেককে বললেন, আপনার এমন আচরণ কেন? এদিকে আদালতে স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাননি সেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারতেন। এইসব ঘটনায় একজন আসামি দ্বারা বাদীর ক্ষতি সাধনের সংখ্যা থাকে। সেক্ষেত্রে টুনি উচিত হবে আদালতের কাছ থেকে সুরক্ষা আদেশ নেওয়া, যেন তিনি নিজ বাড়িতে সুরক্ষিত থাকতে পারেন। তিনি আরো বলেন, আমি মনে করি তারেক স্ত্রীর সঙ্গে যে অন্যায় করেছে তার এমন শাস্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে এই ধরনের প্রতারণার কথা দুঃস্বপ্ন ভাবতে না পারেন। এদিকে জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারেকের কোনো খোঁজ নেই। তিনি নাম্বারও পরিবর্তন করে ফেলেছেন। ফলে তার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তার উকিল যোগাযোগ করতে পারছে না। তাই আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তারেকের, কিন্তু তাকেও পাওয়া যায়নি। অন্যদিকে তারেকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। ভালোবাসার মানুষের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হয় কিভাবে? ইসরাত হাসান বলেন, কেবল নারী নির্যাতন নয়, টুনির উচিত মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোগ আইনে তারেকের বিরুদ্ধে মামলা করা। কারণ প্রতারণার আশ্রয় নিয়ে তিনি স্ত্রীর কিডনি নিয়েছেন, পরে তার উপর নির্যাতন শুরু করেছেন। এমনকি বিয়ের এত বছরও স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাননি, সেই ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। এসব ঘটনায় একজন আসামি দ্বারা বাদীর ক্ষতি সাধনের সংখ্যা থাকে। সেক্ষেত্রে টুনির উচিত হবে আদালতের কাছ থেকে সুরক্ষা আদেশ নেওয়া, যেন তিনি নিজ বাড়িতে সুরক্ষিত থাকতে পারেন। পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কথা না শুনে স্বামীর ডায়ালাইসিসের জন্য রাজি ছিলেন না টুনি। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেন উন্নত চিকিৎসার জন্য স্বামীকে ভারত নিয়ে যাবেন। কোনো ধরনের কালক্ষেপণ না করে 1 সপ্তাহের মধ্যে অনেক কষ্ট করে টাকা দিয়ে স্বামীকে নিয়ে ভারতে পাড়ি জমান। তামিলনাড়ুর বিখ্যাত সিএমসি হাসপাতালে তারেকের চিকিৎসা শুরু হয়। চিকিৎসকরা জানান তারেকের 2টা কিডনি মিলিয়ে 24% অচল রয়েছে। সেক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে আরো 10 বছর তিনি চিকিৎসা চালিয়ে যেতে পারবেন, কিন্তু এরপর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এই অবস্থায় বারবার তিনি কষ্ট পাবেন এই কাজটা করতে গেলে। সেই জন্য সদ্য সন্তান মা হওয়া টুনি আবারও অপারেশন করালো। শক্তভাবে স্বামীর হাত চেপে ধরে, কারণ তার স্বামী বারবার ডায়ালাইসিস করালে সে কষ্ট পাবে। সেই জন্য তাকে সে কিডনিটা দিয়ে দেয়। এই লড়াইয়ে কখনো হাত ছেড়ে দেন না টুনি। সেই কথা সেই কাজ। ঢাকায় ফিরে নিজ বাড়িতে
খোলেন হোম বিউটি পার্লার, পাশাপাশি বুটিক্সের কাজ শুরু করেন। মাস শেষে 40 থেকে 50,000 টাকা উপার্জন করতেন। টাকা ব্যয় করতেন তারেকের চিকিৎসায়। এভাবে বেশ কয়টা বছর কেটে যায়। নিজের জমানো টাকা, বিয়ে, স্বর্ণ অলংকার বিক্রি করে স্বামীর চিকিৎসা চালিয়ে যান। এদিকে মামলা প্রসঙ্গে টুনির আইনজীবী নেহার ফারুক বলেন, দিনের পর দিন আমার বাদীকে নির্যাতন করে গেছে তারেক। একটা মানুষ কতটা অকৃতজ্ঞ হলে যার দয়ায় আজ তিনি বেঁচে আছেন তার সঙ্গে এমন করতে পারে। আমরা কোনো মামলার চার্জশিট হাতে পাইনি। চার্জশিট হাতে পেলে তারেকের জামিন বাতিলের আবেদন করব। আমার বিশ্বাস এই ঘটনায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন আদালত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইসরাত জাহান টুনি তারেকের এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যে নারী তারেককে পানে বাঁচাতে নিজের কিডনি দিয়েছে, বিয়ের 2 বছর পর স্বামী এমন অবস্থা আবিষ্কার করে কিভাবে তার হাত ছেড়ে যায়, অথচ সুস্থ হয়ে তিনি কিনা অন্যজনের সাথে চলে যায়। এটা পুরোটা সংসার টুনির আয়ে চলত। কারণ অনেক দিন ধরে তারেক অসুস্থ, তার কোনো কাজকর্ম করতে সে পারত না। সম্পূর্ণ বেকার হয়ে পড়ায় একটা সময় পারিবারিক সূত্রে তার উপর থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই। কেবল স্ত্রী টুনি একমাত্র সন্তানও তার পাশে ছিল। এক পর্যায়ে খরচ সামলাতে না পেরে নিজের মায়ের পেনশনের টাকা স্বামীর চিকিৎসার জন্য ব্যয় করেন টুনি। 2008 থেকে 2018 এই 10 বছরে ভারতে চলল তারেকের চিকিৎসা। 2019-এর শুরুতে চিকিৎসকেরা জানালেন, এবার তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে, নয়তো ডায়ালিস করেই বাকিটা জীবন বাঁচতে হবে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে টেস্টে মেলেনি, কেউ কিডনি দিতে রাজি হয়নি। পরবর্তীতে স্ত্রী টুনি সিদ্ধান্ত নিলেন নিজের কিডনি দিয়ে হলো স্বামীর প্রাণ বাঁচাবেন। সিদ্ধান্ত অনুযায়ী 2019 সালের 26শে অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা কৈলাসনাথ সিং কেএন সিং এর তত্ত্বাবধানে টুনি ও তারেকের কিডনি প্রতিস্থাপন হয়। তারেক জীবন পেয়ে স্বামী জড়িয়ে পড়েন পরকীয়ায়, নেমে পড়েন অনলাইন জুয়ার নেশায়। আর একসময় সে টুনিকে শুরু করে মারধর। একদিন তাকে বাড়ি থেকে বের করে দেয়। নিজে গিয়ে উঠেন সে পরকীয়া প্রেমিকার বাসায়। একজন নারীর আত্মত্যাগ আর ভালোবাসা কিভাবে এভাবে পদদলিত হতে পারে, একজন স্বামী কিভাবে এতটা অকৃতজ্ঞ, এতটা অমানুষ হতে পারে, এই কাহিনী কেবল টুনির নয়, এটা হাজারো টুনির ত্যাগী নারীর জীবনের প্রতিচ্ছবি যাদের ভালোবাসা প্রতিদানে পায় কেবল অবহেলা, বিশ্বাসঘাতকতা আর পরকীয়ার মতো বিষক্রিয়া। হায় রে শখের পুরুষ, যে স্ত্রী কিডনি দিয়ে বাঁচালো তাকে ছেড়ে এখন অন্য নারীতে আসক্ত। ভালোবাসলে মানুষ অন্ধ হয়, যুগ যুগ ধরে সমাজে এই কথা প্রচলিত। কোন অন্ধ হওয়া উচিত নয়, যে ক্ষেত্রে আপনি ঠকে যাবেন। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? আসলে টুনির কি উচিত ছিল এই বিশ্বাসঘাতকটাকে কিডনি দেওয়া? আমার ভিডিওর কমেন্ট বক্সে নিয়ে এসে গিয়ে কমেন্ট করবেন। কিন্তু ভিউয়ার্স, সবাই কিন্তু সাবধানে থাকবেন। যাদের সাথে এখনো এমন হচ্ছে তারা কিন্তু সাবধান হয়ে যাবেন। টুনির মতো এমন কাজ আর করবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সেই পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।